আজকে ক্লাসটা হচ্ছে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের আজকের টপিক রিভার ট্রেনিং ওয়ার্ক। তোমরা ফোর্থ সেমে যে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছিলে সেটারই এক্সটেনশন পার্ট ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এটা তোমরা জানো। ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ে অনেকগুলো টপিক পড়ে এসেছিলে, ড্যাম, ব্যারেজ, ক্যানেল, ক্যানেল রেগুলেটর সিস্টেম, ক্যানেল লাইনিং, অনেক টপিক পড়ে এসেছিলে। তো সেখান থেকে যে ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো অবজেক্ট ছিল, তার মধ্যে মেনলি ছিল হচ্ছে ওয়াটার সাপ্লাই ফর এগ্রিকালচার অর আদার্স রিকোয়ার্ড। সেখান থেকে আমরা যে ওয়াটারটা যে সাপ্লাই দেব, সেই ওয়াটারটা আমরা কোথা থেকে পাবো? অবভিয়াসলি রিভার থেকেই আমরা কালেক্ট করব, কারণ আমাদের অল ওভার ওয়ার্ল্ডের যে রিভার যে ওয়াটার যে সাপ্লাই হয় সেটা মেনলি আমরা রিভার থেকেই পাই। আজকের টপিকটা যে রিভার ট্রেনিং ওয়ার্ক, এই রিভার ট্রেনিং ওয়ার্ক মানে কি? দেখো, রিভার হচ্ছে একটা ন্যাচারাল স্ট্রিম যেটার ফ্লো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। রিভার তার নিজের ইচ্ছা মতো একটা পথ তৈরি করে নেয়। এবার রিভার যে পথ দিয়ে যাচ্ছে, তুমি তো সব এরিয়াতে ইকুয়ালি ওয়াটারটা ডিস্ট্রিবিউট করতে পারবে না। তোমাকে ওয়াটারটাকে সাপ্লাই করার জন্য তোমার নিজের মতন করে ওয়াটারটাকে স্টোর করতে হবে, বা ওয়াটারটাকে ডাইভার্ট করে তোমার যে এরিয়াতে রিকোয়ার্ড ওয়াটারটা সেখানে নিয়ে আসতে হবে। তো যেহেতু রিভার একটা ন্যাচারাল স্ট্রিম, সেটার ওপর আমাদের যেহেতু কোনো কন্ট্রোল নেই, তো আমরা কী করতে পারি? আমরা রিভারটাকে ট্রেন্ড করতে পারি। রিভার ট্রেন্ড মিন্স কি? তোমরা যে ইরিগেশনে যে পড়ে এসেছিলে ড্যাম, আমরা ড্যাম তৈরি করছি মিন্স আমরা কিছু ওয়াটার, সার্টেন কোয়ান্টিটি অফ ওয়াটার আমরা স্টোর করে রাখছি, যখন আমাদের দরকার তখন আমরা সাপ্লাই করব। আর একটা কী হয়, ড্যাম প্রোভাইড করে আমরা কি করি? ফ্লাড কন্ট্রোল করি। কারণ ড্যাম প্রোভাইডের তো যে মেন যে দুটো অবজেক্ট, সেটা হচ্ছে একটা ফ্লাড কন্ট্রোল করা, আর একটা হচ্ছে রিকোয়ার্ড সিজনে বা রিকোয়ার্ড টাইমে আমাদের যে টাইমটাতে ওয়াটারটা রিকোয়ার্ড, সেই টাইমে ওয়াটারটা সাপ্লাই করা। সো এই যে ড্যাম প্রোভাইড করছি, ড্যাম প্রোভাইড করে কিন্তু আমি ওয়াটারের যে ন্যাচারাল যে ফ্লোটা ছিল তার কিছুটা পোর্শন ব্লক করে দিচ্ছি। মিন্স আমি রিভারটাকে নিজের মতন করে ট্রেন্ড করে তার ফ্লোটাকে একটু কমিয়ে দিচ্ছি, তার ওয়াটারটা আমি স্টোর করে নিচ্ছি। সো এই যে রিভারটাকে আমি ট্রেন্ড করছি, শুধু ড্যাম প্রোভাইড করে নয়, রিভারকে অনেকভাবেই আমরা ট্রেন্ড করতে পারি। মিন্স আমাদের নিজেদের দরকারে আমরা অনেকভাবেই কন্ট্রোল করতে পারি। সো এই যে রিভার কন্ট্রোল করার যে পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাই হচ্ছে রিভার ট্রেনিং ওয়ার্ক। এই রিভার ট্রেনিং ওয়ার্ক আমরা শুরু করলাম। এটা জানতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে আমাদের কী কী টাইপের রিভার হয়। রিভার মেইনলি তিনটে টাইপের হয়। একটা হচ্ছে পেরেনিয়াল রিভার অর পেরেনিয়াল স্ট্রিম, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট স্ট্রিম, আর একটা হচ্ছে এফেমেরাল স্ট্রিম। তোমরা ছোটোবেলায় জিওগ্রাফিতে পড়ে এসছো নদী তিন ধরনের। এক হচ্ছে বর্ষার জলে পুষ্ট নদী, একটা হচ্ছে হিমবাহ বা বরফ গলা জলে পুষ্ট নদী, আর একটা হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী। এই পেরেনিয়াল স্ট্রিমটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী, মিন্স যে নদীতে আমরা সারা বছরই জল পাই। ইট ইজ হুইচ অলওয়েজ ক্যারিজ সাম ফ্লো, মানে এটা থ্রু আউট দ্য ইয়ার আমাদেরকে ওয়াটার সাপ্লাই করে। ইন্টারমিটেন্ট স্ট্রিম হচ্ছে বর্ষার জলে পুষ্ট নদী, মিন্স আমরা অনলি রেনি সিজনে এটা থেকে ওয়াটারটা কালেক্ট করতে পারবো। দ্যাট মিন্স ইট which has limited contribution from the water ground. During dry season the water table falls below the stream bed and it dries up. মানে বর্ষাকাল যখন চলে যাবে, তার যে রেনফলের জন্য যে এক্সেস যে ওয়াটারটা হয়েছিল সেটা কিন্তু বর্ষার সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকবে। দেন সামার সিজনে গিয়ে আমরা ওটা থেকে আর কোনো ওয়াটার পাবো না। আর এফেমেরাল স্ট্রিম হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী, মানে ওর কোনো নিজের কোনো ওয়াটার ক্যাপাসিটি থাকে না। যখন ও কোথা থেকে ওয়াটার সাপ্লাই পায় তখনই ও শুধু ওয়াটারটা দিতে পারে। দ্যাট মিন্স it which does not have any base flow contribution.
দ্য স্ট্রিম ড্রাইস আপ সুন আফটার দ্য এন্ড অফ দ্য স্ট্রম ফ্লো। মানে আমরা যখন বাইরে থেকে কোনো স্ট্রম ফ্লো করে বা ওয়াটার ফ্লো করে তখনই ও শুধুমাত্র ওয়াটার সাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ ফ্লো কমপ্লিট হয়ে গেলে, ফ্লো শেষ হয়ে যাওয়ার পর ওর নিজের কোনো ওয়াটার ক্যাপাসিটি থাকে না। সো 3টে টাইপের রিভার আছে। এবার এই 3টে টাইপের রিভার আমাদের 3 রকম কাজে লাগে। তো মেইনলি আমরা যে ওয়াটারটা যেটা কালেক্ট করি সেটা হচ্ছে পেরিনিয়াল স্ট্রিম থেকে আর ইন্টারমিটেন্ট স্ট্রিম থেকে। এবার আমরা দেখলাম পেরিনিয়াল যে স্ট্রিমটা আছে ওখান থেকে আমি তো সারা বছর ওয়াটার পাবো, সো আমার কোনো প্রবলেম হবে না। রেনি সিজনে আমরা একটু বেশি ওয়াটার পাবো যেহেতু রেনফল হয়। আর ইন্টারমিটেন্ট স্ট্রিমে আমরা সারা বছর পাবো না, ড্রাই সিজনে আমরা ওয়াটার পাবো না, শুধুমাত্র রেনি সিজনে পাবো। এবার এটাতে কি হয়, এই রিভারের জন্য ফ্লাড হয়, আমরা সেটা সবাই জানি। ফ্লাড কন্ট্রোল করার অনেক প্রসিডিওর আমরা আস্তে আস্তে ডে বাই ডে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করে তার অনেক প্রসিডিওর বের করেছি যে কীভাবে আমি ফ্লাডটাকে কন্ট্রোল করতে পারি। বাট আমরা 100% ফ্লাড কখনোই কন্ট্রোল করতে পারবো না, বাট কন্ট্রোল করার জন্য ট্রাই করতে পারি। সো আমরা ফ্লাডটাকে কীভাবে কন্ট্রোল করব? পেরিনিয়াল স্ট্রিম সারা বছর কিছু না কিছু ওয়াটার সাপ্লাই করছে, কিছু না কিছু আমরা ওয়াটার পাচ্ছি, কিন্তু রেনি সিজনে সে বেশি ওয়াটার দিয়ে দিচ্ছে। ইন্টারমিডিয়েন্ট স্ট্রিম শুধুমাত্র রেনি সিজনেই আমাদেরকে ওয়াটার দিচ্ছে। এবার আমাদের সব জায়গার যে আরএল সেটা তো সমান নয়। যেখানে আরএলটা কম থাকে সেখানে কি হয়, রেনি সিজনে আমাদের ফ্লাড হয়ে যায়, আমরা জানি। তো তখন আমরা কি করি, একটা ড্যাম প্রোভাইড করে দিই যাতে যে রেনি সিজনের যে এক্সেস যে ওয়াটারটা সেটা যাতে ড্যামে গিয়ে স্টোর করে যায়। শুধু ড্যাম নয়, আরও অনেক প্রসিডিওর আছে রিভারকে ট্রেন করার। সেই রিভার ট্রেনিং ওয়ার্কের আমরা কিছু অবজেক্টিভ দেখতে পারি। অবজেক্টিভের মধ্যে কি আছে, আচ্ছা আর একটা জিনিস তার আগে বলে দিই, রিভার ট্রেনিং ওয়ার্ক মানে কিন্তু শুধু যে আমি রিভারটাকে ট্রেন করে ওয়াটার স্টোর করব তা কিন্তু নয়। অনেক সময় দেখবে আমাদের যে রিভারের যে দু সাইডে ব্যাঙ্ক থাকে, রিভার ব্যাঙ্ক, সেটা দেখবে ইরোশন হয়ে যায়, যার জন্য কী হয়, রিভারের উইথ আস্তে আস্তে বাড়তে থাকে। যেটা সুন্দরবন অঞ্চলে রিসেন্টলি দেখা গেছে, আমাদের যে ম্যানগ্রোভ এরিয়া ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বঙ্গোপসাগরের মধ্যে চলে গেছে। সেটা হচ্ছে সয়েল ইরোশন হয়ে, কারণ ওখানে যত গাছ ছিল সেটা আমরা কেটে ফেলেছি। যেমন আমরা জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি যে গাছ মাটির সয়েল ইরোশনটাকে প্রোটেক্ট করে। সো সুন্দরবনে যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে তোমরা গুগলে ম্যাপ সার্চ করেও দেখতে পারো যে আমাদের ম্যানগ্রোভ এরিয়াটা আস্তে আস্তে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। আমাদের সুন্দরবনের যে টোটাল যে এরিয়াটা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তো এই যে তার মানে কি, রিভার তার নিজের মতন করে তার যে রিভার ব্যাঙ্ক আছে সেটাকে ইরোশন করিয়ে তার উইথটাকে বাড়িয়ে নিচ্ছে। সো এইগুলোও যাতে না হয়, এই জিনিসগুলোও কিন্তু প্রিভেন্ট করা হয় এই রিভার ট্রেনিং ওয়ার্ক, এই পুরো সিস্টেমটা দিয়ে। সো রিভার ট্রেনিং ওয়ার্কের কিছু অবজেক্টিভ হচ্ছে টু প্রোটেক্ট রিভার ফ্রম চেঞ্জিং ইটস ফ্লো পাথ। মানে রিভার যেখান থেকে যেতে চাইছিল সামহাও আমি তাকে একটু লেফটে বা রাইটে আমি শিফট করাতে পারি। পুরো রিভারটাকে ধরে শিফট করাতে পারি না, বাট কিছুটা তো তার ফ্লো ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে পারি। দেন to guide the access of flow at ordinary and low stages and safe passage of flood without overtopping the banks. ওভারটপিং আমরা আটকাতে পারি, যে রিভারের মধ্যে থেকে খুব হাই স্পিডে ওয়াটারটা ফ্লো হচ্ছে, আমরা কি করতে পারি, কোনোভাবে কোনো প্রসেসিংয়ের মধ্যে থেকে আমরা যে হাই স্পিডে যে ওয়াটারটা ফ্লো করছিল সেটার স্পিডটা আমরা কমিয়ে দিতে পারি। আমরা যদি ওয়াটারের স্পিড যদি কমিয়ে দিই তাহলে ব্যাঙ্ক ইরোশনটা কমবে, প্লাস তোমার ওভারটপিং করে যাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কমবে।
Then to protect the banks from erosion and generally improve their alignment by establishing the water channel. যদি আমার শুধু রিভারটা থেকে যদি ওয়াটার ফ্লো করতে প্রবলেম হয়, আমরা কি করতে পারি, রিভার থেকে আমরা চ্যানেল প্রোভাইড করে দিতে পারি। তাহলে কি হবে, যে টোটাল যে রিভারের যে ক্যাপাসিটিটা ছিল সেটা কমে যাবে, ক্যাপাসিটিটা কমবে। আমরা ওই যে ওয়াটার যেটা আছে, যে টোটাল ভলিউম যে ওয়াটারটা আছে, আমরা যদি বাই চ্যানেল সেই ভলিউম অফ ওয়াটারটাকে যদি কমিয়ে দিই, তাহলে আমার যে ওয়াটার প্রেশারটা ছিল, রিভারের মধ্যে যে ওয়াটার প্রেশারটা ছিল, সেটা একটু রিডিউস হবে। দেন to confine the river channel which has become too wide by swinging from side to side and to reclaim the land from river bed. Reclamation of land কি তোমরা আগে পড়ে এসছো, যে আফটার ফ্লাড ওয়াটার সরিয়ে নর্মাল লোকালিটির মধ্যে যখন ওয়াটারটা চলে যায় ফ্লাডের টাইমে, তখন অনেক ক্ষতি হয়। ওটা অবভিয়াসলি একটা কী বলবো, ন্যাচারাল ডিজাস্টার। সো তোমাদের আরও একটা টপিক আছে যে কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। সো ফ্লাড হয়ে যাওয়ার পর আমরা সেই এরিয়াটাকে আবার নতুন করে তৈরি করা, বা যে ল্যান্ডগুলো জলের নিচে চলে গেছিলো সেগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার যে প্রসেসিং, সেটাকেই বলা হয় রিক্লেমেশন অফ ল্যান্ড, তোমরা জানো। তো সেটা যাতে না হয়, সো সাইড টু সাইড ইরোশন বেড়ে গিয়ে যাতে রিভারের উইথটা যাতে বেড়ে না যায়, তার জন্যও আমরা রিভারটাকে ট্রেন করি। দেন টু প্রিভেন্ট সাফিসিয়েন্ট ডেপথ অফ ফ্লো ফর সেফ নেভিগেশন। আমরা জানি রিভার আমাদের নেভিগেশন পারপাসে ইউজ হয়। সো একটা বড় জাহাজ যখন পাস করবে তখন তার একটা ম্যাক্সিমাম ডেপথ লাগে। এবার রিভার বেডে আমরা জানি ওয়াটার যখন ফ্লো করে সেই ওয়াটারের মধ্যে প্রচুর সিল্ট থাকে। সো সেই রিভার যখন ফ্লো করে তখন রিভারের ওয়াটারের সাথে কিছু সিল্ট পার্টিকেল, কিছু মিন্স প্রচুর পরিমাণে সিল্ট পার্টিকেলও ফ্লো করে। সো ওটা আস্তে আস্তে সেডিমেন্ট হয়ে যায়। রিভার বেডে যখন সেডিমেন্ট করতে থাকে তখন কি হয়, রিভার বেডের যে ডেপথ, রিভারের যে অ্যাকচুয়াল ডেপথ, সেটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে। তো তখন আমাদের যে মিনিমাম যে ডেপথটা লাগতো একটা নৌকা বা একটা জাহাজের চলতে, নৌকার মেনলি লাগে না, জাহাজের চলতে যে একটা মিনিমাম যে ডেপথ লাগে সেটাতে প্রবলেম হবে, কারণ নিচে তোমার সিলটা সেডিমেন্ট করে গেছে। সেটাতে কী হচ্ছে, যে আমাদের যে ডেপথ অফ ফ্লো সেটা কমে যাচ্ছে। সো আমাদের সেফ নেভিগেশন হবে না, কারণ জাহাজ আটকে যাবে, জাহাজ যেতে পারবে না। দেন হচ্ছে টু কারেক্ট ডিসঅর্ডারলি ব্যাঙ্কস অর ফ্লো কন্ডিশন। অনেক সময় অনেক নদী হয় দেখবে নিজের খেয়াল খুশি মতন বয়ে চলে, মানে ওর কোনো কি বলবো, একটা স্মুথনেস থাকে না রিভারের মধ্যে, রিভারের যে ওয়াটার ফ্লোর মধ্যে। এটাতে কি হয়, কখনো ফ্লো লেফট সাইডের ব্যাঙ্কটাকে বেশি ইরোড করছে, কখনো রাইট সাইডের ব্যাঙ্কটাকে বেশি ইরোড করছে। সো ডিসঅর্ডারলি যখন সে ফ্লো করে তখন সেটাকে কারেক্ট করার জন্য, সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা রিভার ট্রেনিং ওয়ার্ক ইউজ করি। আবার অনেক সময় রিভারে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে রিভারের যে সেডিমেন্টেশনের যে রেট, সেই রেটটা ডিপেন্ড করে ওয়াটার ফ্লোয়ের ওপর। ওয়াটার ফ্লো যেমন হবে তার সেডিমেন্টেশন রেটটাও তেমন হবে। ওয়াটার ফ্লো যদি বেশি হয় সেডিমেন্টেশন রেট কম হবে, ওয়াটার ফ্লোয়ের স্পিড যদি কম হয় তাহলে তার সেডিমেন্টেশন রেটটা বেশি হবে। সো ওয়াটার যদি ফাস্ট যদি ফ্লো করে চলে যায় তাহলে সিল্টগুলো সেডিমেন্ট হতে পারে না। এবার এতে কী হয়, পুরো একটা রিভার যেখান থেকে তৈরি হচ্ছে, মানে যেখান থেকে সে স্টার্ট হচ্ছে আর যেখানে গিয়ে সে সাগরের সাথে মিলছে, সেই যে টোটাল যে পাথ, সেই পাথের মধ্যে কিন্তু তার সব জায়গায়
ভেলোসিটি কিন্তু ওয়াটারের ভেলোসিটি কিন্তু সেম থাকে না, কোথাও বেশি থাকে কোথাও কম থাকে। এবার যেখানে স্পিড বা ভেলোসিটিটা কম থাকে সেখানে সিল্ট সেডিমেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। তো সেখানে কি হয় যে একটা পার্টিকুলার জায়গাতে যদি সিল্ট বেশি জমতে থাকে তাহলে কি হবে, ওয়াটারের যে ন্যাচারাল যে ফ্লো ক্যারেক্টারিস্টিক্স সেটা কোথাও গিয়ে ডিস্টার্বড হবে। সো আমরা কী করি, রিভার ট্রেনিং ওয়ার্কের হেল্পে, রিভার ট্রেনিং ওয়ার্ক দিয়ে আমরা কি করি যে যে জায়গাটাতে সিলটা বেশি জমে যাচ্ছে সেই সিলটা যাতে ওখানে বেশি না জমে আর্টিফিশিয়ালি ওই পার্টিকুলার ওই জায়গাটার আমরা ফ্লোটাকে বাড়িয়ে দিতে পারি, দেওয়ার চেষ্টা করতে পারি। সো এটাও রিভার ট্রেনিং ওয়ার্কের একটা অবজেক্টিভ। সো রিভার ট্রেনিং ওয়ার্কের আরও একটা অবজেক্ট হতে পারে টু train the river flow along safe course, thereby avoiding damage by flooding or erosion of bank of valuable lands, crops, factories, habitations, etc. এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ রিভার ট্রেনিং ওয়ার্ক। রিভার ট্রেনিং ওয়ার্ককে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি। বেসড অন পারপাস আমরা রিভার ট্রেনিং ওয়ার্কটাকে তিনভাবে ক্লাসিফাই করতে পারি। এক হচ্ছে হাই ওয়াটার ট্রেনিং, দেন নাম্বার 2 লো ওয়াটার ট্রেনিং, অ্যান্ড নাম্বার 3 মিন ওয়াটার ট্রেনিং। লো ওয়াটার ট্রেনিং মিনস হচ্ছে আমরা যখন ফ্লাড কন্ট্রোল পারপাস রিভারকে ট্রেন করি সেটাকে বলা হয় হাই ওয়াটার ট্রেনিং। আমরা যখন নেভিগেশন পারপাস কোনো রিভারকে ট্রেন করি দিস কল্ড লো ওয়াটার ট্রেনিং। আর সেডিমেন্টেশন রেটিং ডিক্রিজ করার জন্য বা সেডিমেন্টেশন রিলেটেড কোনো প্রবলেমকে সল্ট আউট করার জন্য আমরা যে সিস্টেম বা যে ট্রেনিং ওয়ার্কটা ফলো করি সেটাকে বলা হয় মিন ওয়াটার ট্রেনিং। আর একটা হতে পারে কি বেসড অন স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট। বেসড অন স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট দুটো টাইপের হয়। মিনস হচ্ছে আমি কী টাইপের স্ট্রাকচার ইউজ করছি রিভারটাকে ট্রেন করার জন্য সেটাকেই বলা হয় স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট। একটা হয় লংগিটিউডিনাল স্ট্রাকচার, লংগিটিউডিনাল স্পেলিংটা একটু ভুল আছে, এন হবে মাঝখানে, লংগিটিউডিনাল স্ট্রাকচার। আর একটা হচ্ছে প্রজেকশনাল স্ট্রাকচার। লংগিটিউডিনাল স্ট্রাকচার মিনস রিভারের যে ওয়াটার ফ্লো সেই ওয়াটার ফ্লোর প্যারালালি আমি যখন কোনো স্ট্রাকচার প্রোভাইড করি সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রাকচার। আর প্রজেকশনাল মিনস অ্যাঙ্গেল ওয়াইজ বা অ্যাক্রস দ্য রিভার আমরা যখন কোনো স্ট্রাকচার তৈরি করি রিভারকে ট্রেন করার জন্য সেটা হচ্ছে প্রজেকশনাল। দেন হচ্ছে টাইপস অফ রিভার ট্রেনিং ওয়ার্ক, ওটা গেল ক্লাসিফিকেশন। এবার হচ্ছে রিভার ট্রেনিং ওয়ার্কের টাইপস, কী কী ভাবে আমরা কী কী টাইপের আমরা রিভার ট্রেনিং ওয়ার্ক করতে পারি। হচ্ছে দেখো এখানে দেয়া আছে গাইড ব্যাঙ্ক, আর্টিফিশিয়াল কাট অফ, পিচড আইল্যান্ড, স্পার, বান্ডেলিং, এম্বাকমেন্ট। গাইড ব্যাঙ্ক কি? গাইড ব্যাঙ্ক হচ্ছে আমাদের যে রিভার ব্যাঙ্ক যেটা আছে সেটাকে এই ব্যাঙ্কটার হাইট বাড়ানো বা ব্যাঙ্কটাকে ব্যাঙ্কটাকে প্রোটেক্ট করার জন্য আমরা একটা কনস্ট্রাকশন করি সেটাকে বলা হয় গাইড ব্যাঙ্ক। তোমরা ইরিগেশনে যখন ক্যানেল পড়েছিলে তখন এটা পেয়েছিলে। দেন হচ্ছে আর্টিফিশিয়াল কাট অফ। আর্টিফিশিয়াল কাট অফ মিনস হচ্ছে এটা পড়ে যাবে তোমার মিন ওয়াটার ট্রেনিং এর মধ্যে, মিন ওয়াটার ট্রেনিংয়ের মধ্যে পড়বে, কারণ আর্টিফিশিয়াল কাট অফ মিনস রিভার বেডের হাইট যখন ডেপথ যখন ডিক্রিজ করে যায় তখন আমরা সেই যে সেডিমেন্টেড যে সিল্টটা থাকে সেটাকে কেটে তুলে দিই, ওই জিনিসটাকে বলা হয় আর্টিফিশিয়াল কাট অফ। দেন হচ্ছে পিচড আইল্যান্ড। পিচড আইল্যান্ড মিনস পিচিং কি তোমরা জানো, স্টোন দিয়ে যখন আমরা সয়েল ইরোশনটাকে কমাই ওটাকে বলা হয় পিচিং। সো আমরা যখন পিচিং করে বা
ইরোশনটাকে কমানোর জন্য আমরা যে রিভার ট্রেনিং ওয়াকটা করি সেটাকে বলা হয় পিচ আইল্যান্ড। স্পার কি এটা তোমরা ছবি না দেখলে বুঝতে পারবে না, ওটা পরে দেখাচ্ছি। বান্ডেলিংটাও সেম। বান্ডেলিংটা করা হয় মেনলি তোমার বাঁশ দিয়ে। বান্ডেলিং মিন্স হচ্ছে বাঞ্চ বেঁধে দেওয়া। বান্ডেলিং কথাটা আমরা বাংলাতেও অনেক শুনেছি। আর একটা হচ্ছে এম্বাকমেন্ট মিন্স হচ্ছে রিভার ব্যাঙ্কের পাশে, মানে নদীর দু সাইডের যে ল্যান্ড সেটাকে বলা হয় এম্বাকমেন্ট। কী টাইপের আছে? একটা হচ্ছে মার্জিনাল এম্বাকমেন্ট, একটা অ্যাপ্রোচ এম্বাকমেন্ট, একটা রিটায়ার্ড এম্বাকমেন্ট, আর একটা হচ্ছে ফ্লাড এম্বাকমেন্ট। এগুলো সব ছবি দেখিয়ে দিচ্ছি। আর গাইড ব্যাঙ্ক কী টাইপের হয়? প্যারালাল গাইড ব্যাঙ্ক, মানে রিভার ব্যাঙ্কের সাথে প্যারালালই থাকবে যে ব্যাঙ্কটা, রিভার ব্যাঙ্কটাকে গাইড করার জন্য। ডাইভারজেন্ট আর কনভার্জেন্ট ছবি না দেখলে বুঝতে পারবে না। সো এখানে যেটা আছে তোমরা সেটা নোট ডাউন করে নাও। রিভার ট্রেনিং ওয়াকের যে পুরো টাইপসটা আছে এটা নোট ডাউন করে নেবে। রিভার ট্রেনিং ওয়াকের টাইপসটা পুরোটা ক্লিয়ারলি জানার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে লেআউট অফ হেডওয়ার্ক। এই হেডওয়ার্কটা তোমরা ইরিগেশনে পড়ে এসছো, এই ছবিটাও তোমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ে করে এসছো, তাও আমি একবার দেখিয়ে দিলাম। আমি একটু জুম করে দিচ্ছি, তোমরা দেখে নাও। পেন্সিলের ড্রয়িং মেবি একটু প্রবলেম হতে পারে। এটা হচ্ছে আমার একটা ড্যামের এলিভেশন। একটা ড্যামকে যদি আমি ওপর থেকে দেখি তাহলে আমি এই এলিভেশন, মানে এই ভিউটা পাবো। এটা হচ্ছে ড্যামের আপস্ট্রিম সাইড দেয়া আছে, আর এটা হচ্ছে ড্যামের ডাউনস্ট্রিম সাইড। আপস্ট্রিম সাইড মিন্স একটা একটা রিভার তোমার নর্মাল যে একটা ওয়াটারের যে একটা রিভারের যে নর্মাল উইথ ছিল সেই উইথটাকে আমি ট্রেন্ড করে দেখো এইটুকুর মধ্যে কমিয়ে দিয়েছি। দেন আবার যখন রিভারটা তার ডাউনস্ট্রিমে চলে আসবে তখন সে আবার তার ন্যাচারাল উইথে ফিরে আসতে পারে। সামহাও তার যেটা চয়েস সে সেটাই ফলো করতে পারে। কিন্তু এখানে যে রিভারের যে ন্যাচারাল যে উইথটা ছিল, এটা এক্সটেন্ড করে নেবে, ন্যাচারাল যে উইথটা ছিল সেটাকে আমি কমিয়ে দিয়েছি। ঠিক আছে, এই আপস্ট্রিম সাইড থেকে আমি যখন একটা রিভারকে ট্রেন্ড করব, আমি চাইলেই তো তার উইথটা কমিয়ে দিতে পারি না। সো আমাকে আস্তে আস্তে তার ওয়াটারের স্পিড কমাতে হবে, তার উইথ আস্তে আস্তে আমাকে ডিক্রিজ করতে হবে। সেই উইথটা যখন ডিক্রিজ করা হয়, এই উইথটা ডিক্রিজ করার সময় আমরা প্যারালালি এম্বাকমেন্ট দিয়ে দিই, মানে রিভার ব্যাঙ্কের পাশের যে ল্যান্ড, যে পোর্শন, সেই পোর্শনটাকে বলা হয় এম্বাকমেন্ট। তো ফার্স্ট যে এম্বাকমেন্টটা থাকে, মানে রিভার টু ল্যান্ড, টুয়ার্ডস ল্যান্ডের দিকে যে এম্বাকমেন্ট থাকে, ফার্স্টেরটাকে বলা হয় মার্জিনাল এম্বাকমেন্ট। তোমরা টাইপস অফ রিভার ট্রেনিং ওয়ার্কে দেখে এসছো মার্জিনাল এম্বাকমেন্ট। দেন হচ্ছে রিটায়ার্ড এম্বাকমেন্ট, আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্লাড এম্বাকমেন্ট। আচ্ছা, আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই হকি স্টিক টাইপের যে পোর্শনটা, এটাকে বলা হয় গাইড ব্যাঙ্ক। এই গাইড ব্যাঙ্কটা কী করে দেখো, এই যে রিভারের যে ফ্লোটা এখান থেকে আসছে, এই ম্যাক্সিমাম ফ্লোটা গাইড ব্যাঙ্কের মধ্যে দিয়ে ঢুকে যাবে, আর কিছুটা ফ্লো এই পোর্শনে থেকে যাবে। সো এই যে ফ্লোটাকে, যে ওয়াটারটাকে আমি ট্রেন্ড করতে চাইছি, সেই ওয়াটারটা যাতে সেফলি বা ওবিডেন্টলি যাতে এই আমার তৈরি করা উইথটার মধ্যে
আসতে পারে। তো তার জন্য আমরা কি করি, গাইড ব্যাংক প্রোভাইড করে ওয়াটার ফ্লোটাকে এখানেই এই পোর্শনটাতে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করি। দেন এই যে হকি স্টিক, এই হকি স্টিকের যে অ্যাঙ্গেলটা প্রোভাইড করা থাকে সেটা থাকে 120 টু 120 ডিগ্রি টু 145 ডিগ্রি। দেন যে ওয়াটারটা এর মধ্যে ঢুকে গেল, যে ওয়াটারটা এখানে চলে আসলো, এটা হচ্ছে আমরা ড্যামের যে পোর্শনটা দেখতে পাই। মেনলি এর ওপর থেকে গাড়ি চলে, আমরা যাতায়াত করি, ট্রেন চলে, নর্মালি আমরা ড্যামের এই পোর্শনটা ইউজ করতে পারি ট্রান্সপোর্ট পারপাস। এখান থেকে যখন জলটা আসলো তখন এখানে আমি আবার রিভারের যে টোটাল যে উইথটা ছিল ক্যাপিটাল এল, সেটাকে আরও একটু কমিয়ে দিলাম। কিভাবে কমালাম, বাট্রেস ওয়াল প্রোভাইড করে আমি এটাকে কমিয়ে দিলাম। এবার আমরা জানি ন্যাচারাল ওয়াটারের মধ্যে মাছ থাকবে, সো এটার ডিটেলসগুলো তোমরা জানো। ফিশ লিডারের কাজ কি, মাছ যদি একবার আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে চলে যায় তাহলে ওরা আবার এই ফিশ লিডারের মধ্যে দেখো অনেকগুলো ছোটো 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 জিগজ্যাক ওয়েতে স্টেপ আছে, ছোটো ছোটো জিগজ্যাক ওয়েতে স্টেপ আছে। সো এই স্টেপগুলো থাকার জন্য এখানে ওয়াটার ফ্লোটা খুব স্মুথ হয়ে যায়। এখান থেকেও ওয়াটার ফ্লো হয়, বাট এই জিগজ্যাক ওয়েতে যে প্রজেকশনগুলো আছে তার জন্য এখানে ওয়াটার ফ্লোটা স্মুথ হয়ে যায়। দেন কী হয়, মাছগুলো আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে চলে আসলে ওরা আবার এই ফিশ ল্যাডারের মধ্যে থেকে আপস্ট্রিমে ব্যাক করে যেতে পারে। দেন আমরা যে ড্যামের যে গেটগুলো যে দেখি বা স্পিলওয়ে যেগুলো দেখি, সেগুলো সেপারেট করা থাকে বাট্রাস ওয়াল দিয়ে। যে প্রত্যেকটা যে আমরা দেখি, যখন আমরা দেখো এখানে দেয়া আছে, যখন আমরা তার সেকশনাল এলিভেশন যখন আমরা দেখি কোনো ড্যামের, তখন আমরা অনেক স্পিলওয়ে, অনেকগুলো গেট দেখতে পাই। ব্যারেজ যদি হয় তার অনেকগুলো গেট দেখতে পাই, সেগুলো আমার বাট্রাস ওয়াল দিয়ে সেপারেট করা থাকে। দেন এই ছোটো ছোটো পোর্শনগুলোকে আমরা ওয়্যার বলতে পারি, ব্যারেজ বলতে পারি। আমরা ইরিগেশনের জেনে এসেছি কম্প্যারিজন বিটুইন ওয়্যার, ব্যারেজ অ্যান্ড ড্যাম। আর এই যে পাশের যে দুটো পকেট দেখতে পাচ্ছ, এই ফিশ ল্যাডারের পাশে যে দুটো পকেট আছে, এটাকে বলা হয় সিল্টিং পকেট। সিল্টিং পকেট মিন্স কি, এখানে দেখো ওয়াটার তার একটা ন্যাচারাল স্পিড নিয়ে আসছে। এই সিল্টিং পকেটের এখানে দেখো বেরোনোর কোনো রাস্তা নেই, ওয়াটারটা এখান থেকে পাস করতে পারবে না। সো তাতে কি হচ্ছে, এখানে যে ওয়াটারটা আছে সেটা কিন্তু স্টে করে যাচ্ছে। সো এই ওয়াটারের মধ্যে থেকে যে ওয়াটারের মধ্যে যে সিল্টগুলো আছে, সেই সিল্টগুলো এখানে যেহেতু ওয়াটারের কোনো ফ্লো নেই, সো এখানে সেডিমেন্ট করছে। দেন সেডিমেন্ট করলে এই আন্ডার স্লুইস দিয়ে আমরা সেই সেডিমেন্টেড যে সিল্টগুলো আছে এগুলোকে আমরা ডাউনস্ট্রিমে পাস করিয়ে দিই। এখান থেকেও ঠিক তাই। এই সিল্ট পকেটটা রাখা হয় আমাদের যে ওয়াটারের মধ্যে দিয়ে যে সিল্টগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। কারণ এখান থেকে যদি বেশি সিল্ট চলে আসে তাহলে আমার ব্যারেজ বা ওয়্যারের যে গেটগুলো থাকে, যে স্লুইস গেট বা যে স্পিলওয়ে যেগুলো থাকে, সেগুলো আটকে যাওয়ার টেন্ডেন্সি থাকে। দেন এখানে আমি কিছু ফ্রিকশনাল ব্লক প্রোভাইড করে দিই ডাউনস্ট্রিম সাইডে। তাহলে কেন দিই, কারণ ডাউনস্ট্রিম সাইডে যখন ওয়াটারটা ফ্লো হবে তখন যে স্পিলওয়ে থেকে যখন আমরা ওয়াটারটাকে পাস করাবো তখন স্পিলওয়ের হাইটটা তো অনেকটা থাকে। সো স্পিলওয়ে থেকে যখন ওয়াটারটা নিচে এসে পড়বে তখন সয়েল ইরোশনের একটা টেন্ডেন্সি থাকবে। তাই আমি সেই ইরোশনটাকে কমানোর জন্য ওয়াটারের যে ফ্লোটা সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে ফ্রিকশনাল ব্লক ইউজ করেছি। আচ্ছা, আর এটা দেখো হচ্ছে সেকশনাল এলিভেশন, তোমরা একটু ড্র করে রাখতে পারো। এটা তোমরা ইরিগেশনের
যদি কপি থাকে ক্লাসের কপি তাহলে তোমরা পাবে। আরেকটা জিনিস হচ্ছে দেখো, আমরা যখন ড্যাম প্রোভাইড করি আমাদের অবভিয়াসলি দুটো মেন অবজেক্ট থাকে, আমি আগেই বলেছি। একটা হচ্ছে ওয়াটার স্টোর করা আর একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই করা। সো ওয়াটারটা আমরা সবসময় ডাউনস্ট্রিম সাইড থেকে সাপ্লাই করি, আপস্ট্রিম সাইড থেকে সাপ্লাই করি। ডাউনস্ট্রিম সাইডে আবার যখন ওয়াটারটা ফ্লো করবে তখন রিভার তার ন্যাচারাল ওয়েতে ফ্লো করে যাবে। আমরা যে আপস্ট্রিম সাইডে যে ওয়াটারটাকে স্টোর করে রেখেছি সেটা আমরা বাই ক্যানেল এখান থেকে বের করে নিই। এই ক্যানেল থেকেও যখন আমরা ওয়াটারটা বের করব তখন এখানেও কিন্তু সিল্ট যদি ঢুকে যায় তাহলে এই যে ক্যানেলের যে হেডওয়ার্ক সিস্টেম যেটা আছে সেটা ফল করে যেতে পারে, কারণ সিল্ট যদি ওর মধ্যে চলে যায় তাহলে ওয়াটারের ম্যাক্সিমাম যে ডিসচার্জ সেটা আমরা পাবো না। তো তার জন্য দেখো ক্যানেলের যে স্টার্টিং, ক্যানেলের যে ফেস, যে স্টার্ট, যে হেড পয়েন্ট, সেখানেও কিন্তু হেড রেগুলেটর সিস্টেম থাকে। এই হেড রেগুলেটর সিস্টেমের মধ্যেও কিন্তু সিল্ট ইজেক্টর থাকে। এটা দেখো এই পাশে দেখানো আছে সিল্ট ইজেক্টর। সিল্ট ইজেক্টরের কাজ হচ্ছে এখান থেকে এই সিল্টিং পকেটের মধ্যে যে সিল্টগুলো সেডিমেন্ট হচ্ছে সেটা আমরা সিল্ট এক্সক্লুডার দিয়ে ডাউনস্ট্রিম সাইডে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু পুরো সিল্টটা তো ওখানে আমরা ফিল্টার করতে পারছি না। কিছু সিল্ট যদি বাই চান্স বাই হেড রেগুলেটর ক্যানেলের মধ্যে চলে যায় তাহলে কি হবে, সেই সিল্ট নিয়ে যদি আমি ওয়াটারটা সাপ্লাই করতে যাই তাহলে আমাদের গিয়ে বললাম ম্যাক্সিমাম ডিসচার্জ পাবো না, প্লাস যে ক্যানেলের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটাও কিছুটা ডিস্টার্ব হয়ে যাবে ওই সেডিমেন্টেশন সিল্টের জন্য। কারণ যেটা শুধুমাত্র ওয়াটারের ভলিউম অফ ওয়াটারের ওপর বেস করে আমরা ক্যানেল ডিজাইন করি, এবার সেখানে যদি এক্সট্রা সিল্ট চলে যায় তাহলে আমার সেই ডিজাইন হ্যাম্পার হবে। তাহলে আমরা মেন ডেস্টিনেশানে গিয়ে, মানে অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন সেটা রিকোয়ার ফর ক্রপ হতে পারে বা আদার্স ইউজার্স, আমরা ক্যানেলের থ্রু দিয়ে যে ওয়াটারটা সাপ্লাই করতে যাব সেই টোটাল ওয়াটারটা কিন্তু আমরা সাপ্লাই করতে পারবো না, কোথাও গিয়ে আমাদের লস হয়ে যাবে টোটাল ভলিউম অফ ওয়াটারের। সেই জন্য আমাদের ক্যানেলের এই স্টার্টিংয়ে হেডের কাছে, ক্যানেলের যে হেড তার কাছে একটা সিল্ট ইজেক্টর প্রোভাইড করা থাকে। দেন হচ্ছে দেখো গাইড ব্যাঙ্ক। গাইড ব্যাঙ্ক আমরা দেখেছিলাম তিনটে টাইপের হয়। একটা হচ্ছে প্যারালাল, একটা কনভার্জেন্ট আর একটা ডাইভার্জেন্ট। প্যারালাল মিন্স হচ্ছে যখন আমার দুটো গাইড ব্যাঙ্ক, আমরা হেড রেগুলেটর সিস্টেমে দেখে আসলাম গাইড ব্যাঙ্ক দুটো গাইড ব্যাঙ্ক যখন প্যারালালি থাকবে তখন সেটাকে বলা হয় প্যারালাল গাইড ব্যাঙ্ক। যখন ঠিক এইরকম দেখতে থাকবে, মানে আপস্ট্রিম সাইডে উইথটা কম, ডাউনস্ট্রিম সাইডে তাদের মধ্যে ডিস্টেন্সটা বেশি, ওখানে উইথটা বেশি, সেই টাইপের যে গাইড ব্যাঙ্ক সেটাকে বলা হয় কনভার্জেন্ট। আর ঠিক তার অপোজিটটা যখন হয়, মানে আপস্ট্রিম সাইডে তার উইথটা বেশি আর ডাউনস্ট্রিম সাইডে উইথটা কম, তখন সেটাকে বলা হয় ডাইভার্জেন্ট গাইড ব্যাঙ্ক।